ত্রিনয়নী যাত্রা ইউনিটের 1433 সালের সেরা প্রযোজনা চিদাতেই সব শেষ। একটু আজকে পরে আমরা আজকে বইয়ের সূচনা করব। আজকে আমাদের ত্রিনয়নী যাত্রা ইউনিটের 1433 সেরা প্রযোজনা চিদাতেই সব শেষ, তার পালাকার দেবদুলাল বাবু রচিত এবং ডক্টর তাপস কুমারের কাহিনী অবলম্বনে দেবদুলাল মণ্ডল সম্পাদিত এবং পরিমার্জিত আমাদের সঞ্জয় দাস। আজকে সেই পালার কিছুটা অংশ আজকে আমরা শুনব। কোন বলছে আকাশ? আকাশ বলছে কে? কোন বলছে এই সন্ধ্যাবেলা বাগানের বসে তুমি কি করছো ভাই? আমি কি তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন ভাই? আমার জীবনের সমস্ত হাসি যে ফুরিয়ে গেছে দিদি, তাই তো স্বপ্নে রঙে রাখা আমার ভালোবাসার ছবিগুলো আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? আর আমি তো দিদি, আমি যে অর্থহীন বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসা নাটক করা যায়, কিন্তু কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না। শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও। আমি জানি ব্যর্থ ভালোবাসা বেদনাদায়ক, তবু তো বাস্তবকে মেনে নিতেই হবে। পারছি না দিদি, পারছি না। এই নির্মম বাস্তবকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এবার উন্মাদ হয়ে যাব, উন্মাদ। শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও। আমি বলছি একদিন সব ঠিক হয়ে যাবে। ঝিলঝিল প্রবেশ, ওর কোলে মাথাটা রাখে, আজ ওই সিনটা চলে। এবার ঝিলকে সেটা দেখতে পাই। বাহ বাহ বাহ, চমৎকার বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন। মনে হচ্ছে যেন আমি একটা সিনেমা দেখছি। দুজনে চলে যায়। ঠিক বলেছো বৌদি, তবে এটা তোমার অসভ্য ইংরেজি সিনেমা নয়। তবে কি এটা কোনো ধর্মমূলক ভালোবাসার কাহিনী? ভালোবাসা শব্দটা এক হলেও তার মানে কিন্তু অনেক। বৌদি, উচ্চ শিক্ষিতা হয়ে কোনো ভালোবাসা কি অর্থ তা বোঝার মতো যোগ্যতা তোমার নেই। এই ছোট লোকের মেয়েটা, এই ছোট লোকের মেয়েটা দেখছি তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে। বউটা এই সাথে এই সন্ধ্যাবেলায় আকাশকে নিয়ে এই বাগানে তুই কি করছিস? তোর স্বামী নেই বলে তুই কি যাকে পাবি তাকে দিয়ে তুই ঢের ক্ষুধা মেটাবি? ও ভগবান! চুপ করো বৌদি, চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই নোংরা মন্তব্য আমাদের এই মধুর সম্পর্কে আর তুমি ছোট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, মধুর সম্পর্ক। যে সম্পর্কের সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘ কামনা করে, তার কপালে এঁকে দেয় ভাতৃত্ব আর রক্ষা দিল। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি। থাক ভাই থাক, অন্ধকে চাঁদ দেখে কোনো লাভ নেই। অন্য কেউ না জানলেও ঈশ্বর তো জানেন তোমার সঙ্গে আমার সম্পর্ক কত মধুর। যতই ওরা আমাদের সম্পর্কের কলঙ্কিত করার চেষ্টা করুক না কেন, কখনোই ওরা সফল হতে পারবে না ভাই, কখনোই না, কখনোই না। দিদি বলে যতই তুমি সাধু সাধার চেষ্টা করো, আমার চোখে তুমি দেখতে পারবে না আকাশ। কি বললে? তুমি অন্ধ, তুমি অন্ধ আকাশ, তাই দেখতে পাও না কার হৃদয়ে কত মধু আছে। এই চাকরির কাছে তুমি কি পাবে বৌদি? আজ আমি তোমার দেহ মনের ক্ষুধায় কানায় কানায় ভরিয়ে দেবো। আমার বুকে থেকে তাকিয়ে দেখো কত মধু জমে আছে, আমার চোখে তাকিয়ে দেখো কত জাদু মিশে আছে। এসো এসো আকাশ, এসো, এই নিরালা তোমাকে আমি আমার যৌবনের সমস্ত মধু উজাড় করে দেবো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। একটিবার শুধু একটিবার প্লিজ আকাশ, প্লিজ একটিবার আমাকে কাছে পেতে দিচ্ছি বৌদি। তুমি এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো।
হঠাৎ সৈকতে প্রবেশ। আকাশ! এসেছো ঠাকুরপো, এসেছো? তুমি না এসে পড়লে আকাশ হয়তো এতক্ষণে আমাকে বৌদি, যে আকাশকে আমি ভাইয়ের মতো স্নেহ করতাম, সেই আকাশ কিনা আমার মনে আকৃষ্ট হয়ে এই বাগানের মধ্যে একা পেয়ে আমাকে চি 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 কথাটা উচ্চারণ করতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। চমৎকার বৌদি, চমৎকার! তোমার চরিত্রের পরিচয় তোমার মতো নারী এই আমি প্রথম দেখলাম। তোমার ওই সুনিপুণ অভিনয় একজন দক্ষ অভিনেত্রীকে হার মানায়। কি বললে, লম্পট? মেজদা, সত্যি যদি আমি লম্পট হতাম তাহলে এত সহজেই অক্ষত অবস্থায় বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। এতক্ষণ তো ওই ঝোপের মাঝে অসহায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো তোমার ওই সত্যি সাথী বৌদির অচৈতন্য দেহটা। তবে জানো সৈকত, তুই ওকে মারছিস কেন? কি করেছো? আপনার মেজর ছেলেকে জিজ্ঞাসা করুন, কারণ আপনার মেজর ছেলে নিজের চোখে সেই ঘটনা দেখেছে। কি সেই ঘটনা? তুমি বলো ঠাকুরপো, কারণ ওই লজ্জার কথা নিজের মুখে ওনার সামনে উচ্চারণ করতে আমি পারবো না। লজ্জার কথা? লজ্জা তোমার আছে বৌমা? আমি তো ভাবতাম লজ্জা তোমাকে দেখলে পালিয়ে যায়। বাবা, আকাশ এই সন্ধ্যাবেলায় বৌদিকে একা পেয়ে বাগানের মধ্যে বৌদি সম্ভ্রমহানি করতে চেয়েছিল। বিশ্বাস করবেন না বাবা, বিশ্বাস করবেন না। ওই চৈত্রহীনার চক্রান্তে বিশ্বাস করে আপনি আমাকে ভুল বুঝবেন না। এই মুখ আমি আর দেখাবো না। আপনারা যদি এর একটা বিহিত না করেন, আমি তাহলে সত্যি সত্যি আত্মহত্যা করব। আত্মহত্যা? চুপ করো বৌমা, চুপ করো। হতভাগা বংশের কুলাঙ্গার, এত নীচ তুই, এত জঘন্য প্রবৃত্তি আমার সন্তান হয়ে কিনা? আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনি তো চেনেন আপনার কোন ছেলে কেমন। চুপ কর, চুপ কর, চুপ কর। যা যা, তুই হয়ে যা আমার সামনে থেকে। আর কোনদিন তুই এ বাড়িতে পা দিবি না। আজ থেকে জানবো আমার আকাশ মারা গেছে। না, ওগো, এ তুমি কি বললে? তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বৌমা মিথ্যে বলছে। আমি বলছি আকাশ সম্পূর্ণ নির্দোষ। মা, আকাশ তুই বলতো বাবা, ওদের মিথ্যার প্রতিবাদ করে শুধু একটিবার বল, এ কাজ করিস নি, করতে পারিস না? বল বাবা, বল, তুই একটিবার বল। মাগো, তোমার অভাগা আকাশ আজ মিথ্যের মেঘে ঢাকা পড়ে গেছে। শত চেষ্টা করলেও সে আজ সত্যের সন্ধান পাবে না। আকাশ বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের এই দেবালয় আর কখনো আমার মতো দানবের মতো চিহ্ন পড়বে না। আমার মতো মহাপাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের এই চোখের পরিবার। আকাশ! বৌদি, আকাশ বাবা, বৌদি, যাওয়ার সময় আমি শুধু অনুরোধ করে যাচ্ছি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যায় তোমাদের এই অভাগা আকাশ, আর সেই সংবাদ যদি কোনোদিন তোমার কানে আসে, সেদিন অন্তত আজকের এই আসল সত্যটা তুমি সবার সামনে প্রকাশ করো। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি, তুমি আমাকে
আর সেই সত্য শুনে যদি তোমার দু চোখে দু ফোঁটা বেদনার অশ্রু ঝরে পড়ে, তাহলে আমার এই শান্ত, আমার এই অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি, শান্তি পাবে। আকাশ, আবার সন্ধ্যা বলছে, আকাশ আকাশ যাস না বাবা, যাস না, তুই ফিরে আয়। কাঁদতে কাঁদতে প্রস্থান। যাস না বাবা, তুই ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি কি কোনো ভুল করলাম? আমি কি ভুল করে কোনো নির্দোষ আকাশের মাথায় তুলে দিলাম মিথ্যে শাস্তির গুরু বাবা? না না বাবা, না, আপনি যা করেছেন ঠিক করেছেন, ঠিকই করেছেন। তাহলে আমার বুকটার মধ্যে কেঁপে উঠছে, উঠলো কেন? আমি কি করলাম? আকাশকে বাড়ি থেকে দাঁড়িয়ে আপনি আপনার সঠিক কর্তব্য করেছেন, কিন্তু বৌমা, তুমি তোমার কর্তব্যটুকু ঠিক মতো পালন করেছো তো? আমার পাপে যদি আকাশ হারিয়ে যায়, আমরা হয়তো 2-4 দিন কাঁদবো, কিন্তু তোমাকে সারা জীবন কাঁদতে হবে। কারণ সবাইকে ফাঁকি দিলেও ওই ঈশ্বরকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না বৌমা, ফাঁকি দেওয়া যায় না। তুমিও শুনে রাখো বৌমা, আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমাদের এই নোংরা ষড়যন্ত্রের শিকার হয়ে আমার আকাশকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হলো। আর যেদিন সত্যটা প্রমাণ করতে পারবো, সেদিন আমি আসল অপরাধীকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো। সেটা আপনজন হলেও আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। তোমার বাবা বোধহয় আমাকে সন্দেহ করে গেল। ওসব ছাড়ো তো, ওসব ব্যাপারে মন খারাপ করো না ডার্লিং। এবারে এসো তো, আকাশ যে তোমার মনটা একেবারে বিগড়ে দিয়েছে, আমি আমার ভালোবাসার ট্রিটমেন্ট দিয়ে তোমার সেই মনটাকে ট্রিটমেন্ট করব। গান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান একজন যাত্রা সুরকার। আমরা যাত্রা জগতে যারা আছি তারা সবাই আশা করি চিনি মানুষটিকে। দীর্ঘদিন যাবৎ সুর দিয়ে এসেছেন, এখন বর্তমানে শারীরিক সমস্যার জন্য এখন একটু ওনার যাত্রা পথ থেকে একটু সরে এসেছে। যাই হোক, আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেই জন্য সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে। এখন 2-4 কথা যাত্রা সম্বন্ধে, যাত্রার পূর্ব কথা, ইতি কথা, সমস্ত কিছু টুকটাক 2-4 কথা শুনবার জন্য ওনার কাছে মাইক্রোফোন বাড়িয়ে দিচ্ছি। আশা করছি আমাদেরকে যাত্রার পূর্ব অভিজ্ঞতা আমাদেরকে 2-4 কথা শোনাবেন। শুভ রথযাত্রা উপলক্ষে এখানে উপস্থিত সমস্ত কলাকুশলী ছোট বড় সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি কিছু জানি না, তো মোটামুটি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যেটা জানি, যাত্রা অন্য জিনিস। যাত্রা সবাই করতে পারে, কিন্তু আবার সবাই পারে না। কারণ হচ্ছে নাটক আর যাত্রা সম্পূর্ণ তফাৎ। ওই যাত্রা করতে গেলে 9টা রসের প্রয়োজন আছে। এই 9টা রস তার মধ্যে বর্তমান তিনি সঙ্গীত যাত্রা করতে পারবেন। যাত্রা করতে পারবেন কিন্তু সফলভাবে পারবেন না। যাই হোক, বেশি কথা বলতে পারছি না। আমার কথা হচ্ছে এটাই, যে আজ 3 বছর এর পথ চলা শুরু হয়েছে, অনেক হাত অধিকার করতে দিয়ে এখানে কলাকুশলী বৃন্দ যারা আছেন বা দিদিরা বা সবাই যারা আছেন, খুব কষ্ট করে, খুব মন প্রাণ দিয়ে, শ্রদ্ধা সহকারে এই দলটাকে ধরে রেখেছে। তো আমি কিছু বলতে পারছি না, আমার কষ্ট হয়। আমি চাই সবাইকে নিয়ে সবার আশীর্বাদ
ফাতেহা করে সবাইকে এক মন এক প্রাণ দিয়ে এই দলটাকে আগে নিয়ে গেলে আমার তো বয়স হয়ে গেছে 73 ইয়ার্স ওল্ড। তো আমি চাই আমার জীবিত অবস্থায় দলটা আরো সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে পরিচালনা করতে পারেন। উপস্থিত করা বিন্দু ও দলের কর্মকর্তারা আমি আমার শেষ করলাম। ধন্যবাদ, অশেষ শ্রদ্ধা মাননীয় শ্রী গোপাল চন্দ্র সর্দার মহাশয়। ওনার অসুস্থ শরীর নিয়ে বেশি কথা বলতে পারছেন না। আমাদের মধ্যে আজকে এসেছেন এই শুভ দিনে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। তো এখন কিছু বক্তব্য রাখবেন। আমাদের বিগত 2টি বছর আমাদের সঙ্গে একসঙ্গে যাত্রা অভিনয় করেছেন এবং দীর্ঘ জীবনে প্রায় 30-35 বছর নিয়ে যাত্রা করে আসছেন বিভিন্ন দলে, নামি দামি দলে, এবং আমাদের সঙ্গে 2 বছর ওতপ্রোতভাবে সুনামের সঙ্গে যাত্রা করেছেন সেই আমাদের দিদি শ্রদ্ধেয় অঞ্জু দিদি। অঞ্জু দিদি আমাদের যাত্রার বিগত দিনে যেগুলো করেছেন তার ছোট ছোট টুকরো কিছু অভিজ্ঞতা এবং ভালো লাগা, সাথে সাথে আমাদের যাত্রা দলে উনি কিভাবে কাটিয়েছেন বা কিভাবে বিগত দিনে উনি পথ চলবেন সেই সম্বন্ধে ওনার কাছ থেকে 2-4 কথা শোনার জন্য আজকে শুভ দিনে শুভ মহরত অনুষ্ঠানে আমরা সবাই উদ্গ্রীব হয়ে রয়েছি। ওনার কাছ থেকে 2-4 কথা শোনার জন্য আমরা মাইক্রোফোন বাড়ি। হ্যালো, নমস্কার। আমি কি বলবো, এরা সবাই আমার ভাই। যদিও কখনো মা সেজেছি, ঠাকুমা সেজেছি, বউ সেজেছি, কিন্তু অ্যাকচুয়ালি এরা সবাই আমার ভাই। 2 বছর কাজ করেছি একদম নিজের ঘরের মতো, কিন্তু দুঃখের বিষয় এবার আমি থাকতে পারবো না। আমি একটা অন্য দলে হ্যাঁ বলে দিয়েছি। কিছু করার নাই, এরা বলবো এবার লেট করে ফেলেছে আমার সঙ্গে। তো যাই হোক, আমি আশীর্বাদ করছি। তবে কখনো কোনো বিপদে পড়লে আমি যদি খালি থাকি অবশ্যই ডাকলে আসবো, বা এই বছর না পারলেও তারপরের বছর আসবো না সেটা আমি বলছি না, আসবো অবশ্যই আসবো। তো এবার একটু দেরি হয়ে গেছে যার জন্য আমি পারছি না থাকতে। তো যাই হোক, আমি আশা রাখবো গত 2 বছরের মতো এবারও ভালোভাবেই দলটা চলবে এবং আরো ভালো চলবে, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অঞ্জু দিদিকে। এবারে বক্তব্য রাখবেন আমাদের আর এক অভিনেত্রী, আমাদের সঙ্গে 2 বছর কম বেশি যাত্রা করেছেন, আমাদের লীনা দিদি। ছোট বক্তব্য। আজকে সবাইকে আমরা কিন্তু ওইভাবে বক্তা নই, আমাদের থেকে কম বেশি শেয়ার করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি। হ্যালো, সবাইকে প্রথমে আমার নমস্কার জানাই। আমি খুব ক্ষুদ্র শিল্পী, আমি কিচ্ছু জানি না এবং বক্তব্য কিভাবে রাখতে হয় সেটাও জানি না। জাস্ট সবাই আমাকে বললো তাই জন্য বলছি। আমাদের ত্রিনয়নী দলটা ভীষণ ভালো এবং এখানে যে সবাই রয়েছে আমরা কখনো ভাবি না যে আমরা কোনো অভিনেত্রী বা অভিনেতা বলে কাজ করছি। আমরা সবাই ভাই, দাদা, বোন, দিদি সবাই মিলে মিশে একসাথে কাজ করি। কখনো মনে হয় না কোনো দলে গেছি, মনে হয় আমরা আমাদের ঘরের দলেই আছি এবং এটাই আশা রাখি দলটা খুব ভালোভাবে চলবে। শুভ কামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ লীনা দিকে তার ক্ষুদ্র বক্তব্যের জন্য। আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সঞ্জয় সরকার মহাশয়, যিনি এবছর আজকে আমাদেরকে এই চিতাতে সবশেষ বইটা দিচ্ছে। সেই সঞ্জয় দাকে বলবার জন্য কিছু বলছি। উপস্থিত মঞ্চে যে সমস্ত নিমন্ত্রিত বর্গবৃন্দ এবং শিল্পী, কলাকুশলী ও আমার মাস্টার মশাই এবং মমতা, সবাইকে
আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ 24শে জুলাই শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে ত্রিনয়নী যাত্রা ইউনাইটেড পক্ষ থেকে যে মহরত শুরু করা হয়েছে, সেই মহরতে আজকে নতুন বই পড়া হবে। তো সত্যি কথা বলতে আমি কোনো ভালো বক্তব্য রাখতে পারি না, আর ভালো জানি না। এখানে আমরা সবাই মিলে একত্র হয়েছি, সবাই সবার হয়ে কাজ করব। কাজ করতে গেলে হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেই জন্য সবাই যেন নিজ ভাই বন্ধু বলে মনে করে আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, এই আশা আমি আমার পক্ষ থেকে সবার কাছে রাখছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সঞ্জয় দাকে। এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় শ্রী মোহাম্মদ দা, আমাদের বহুদিনের এখানকার পরিচিত মুখ, একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ান। মোহাম্মদ দা বহু বছর মানে বড় বড় দলে যাত্রা, ভাই বোন থেকে শুরু করে বিভিন্ন সার্কাসে উনি ড্রাম সেট বাজিয়েছেন এবং ড্রামার হিসেবে আগে বিখ্যাত ছিলেন। তারপরে আস্তে আস্তে কিবোর্ডে আসে, কিন্তু মোহাম্মদ দা সবই বাজাতে পারে, কম বেশি সবই বাজাতে পারে। স্পেশালি উনি বড় বড় সার্কাস কালে বেশ কিছু বছর ড্রাম বাজিয়েছেন এবং তারপরে আমাদের যে সবথেকে পরিচিত নাম স্বপন কুমার পত্নীর বই ভাই বোন, সেই বই ছিলেন উনি ড্রামার হিসেবে, খুব নাম করা এবং সেখানে গানও গাই। সেই মোহাম্মদ দাকে আজ আমরা এখানে পেয়েছি, আমাদের খুব কাছের লোক, আমাদের দাদা, খুব পরিচিত বহুদিনের আমাদের এলাকার। সেই মোহাম্মদ দাকে আমাদের এই শুভ সন্ধ্যায় কিছু বলবার জন্য বলছি। আমি মোহাম্মদ দাকে পরিচয় করে দিচ্ছি। আমরা যখন ততবন্ধনে ভোলানাথ ছিলাম, তখন মোহাম্মদ দা সঙ্গে যাত্রা করছিলেন। চিত্তদা ছিলেন গিটার, আমি ছিলাম ক্লারিনেট, আশিস ছিল কর্নেট, রঞ্জিত তালুকদার ছিলেন ফার্স্ট হ্যান্ড, আর সেকেন্ড হ্যান্ড নামটা ভুলে গেছি। যাই হোক, তাও খুব দাপার সঙ্গে, খুব নাম করার সঙ্গে আমরা কাজ করেছি। আর সেই মোহাম্মদ দা আজকে কিছু বলবেন। সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা। কি বলবো, আমি শিল্পীদের কথা ব্যাকগ্রাউন্ড অনেক বুঝি, সার্কাস বলুন, যাত্রা, সিনেমা, কি বলবো, আমি সিরিয়ালের লোক বা আমাদের সৌরেন মুখার্জির দলে গত বছর ছিলাম হুগলি, উনি যে মালিক দলটা চালাতে, ঠিক আছে। আর সেই দল থেকে দেবপ্রিয়া আমাদের কি নামটা না ভুলে যাচ্ছে, যাই হোক, উনি একটা দলে আমাকে ডেকেছেন, এরাও বলছে। এখন ভাবিনি যে কোথা, ঠিক আছে। আর আমার যন্ত্রটা খুব ক্ষতি হয়ে গেছে ইদানিং, মানে বাদ করে হোক, যাই হোক, অনেক টাকা দাম তো, যাই হোক, কষ্ট করে শিল্পী। একটা কথা আমি জানি, শিল্পী লাইফটা খুব ট্র্যাজেডি লাইফ, সত্যি কি না? হ্যাঁ, উত্তর তো আমার কথা বলবো, খুব ট্র্যাজেডি, দুঃখ। সার্কাসে ছিলাম বলে বলছি, সার্কাসে যখন ওরা রিংয়ে আসে না, ওরা আর রিং থেকে ব্যাক গেটে যখন যায়, ওদের ট্র্যাজেডি শুরু। যা গল্প করতে গেলে অনেক সময় লাগে, শর্ট করে বললাম যে শিল্পীর লাইফটা খুব ট্র্যাজেডি। বাড়ির বকুনি, গিন্নির বকুনি, অনেক কিছু সমস্যা। তারপরে শিল্পী হওয়ার মুখের কথা দেখুন, আগেকার যাত্রা বা শুনুন একরকম, এখন এসেছে আপাতত, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে। মিউজিকও আমি কিছুদিন আগে নরিবিনী বাজি, ওই উনি ছিলেন, আমার ঠিক মনের মতো হয়ে যায়, কারণ ওইসব বই বাজি আমাদের সত্যি কথা বলবো। যাই হোক, আমার সঙ্গে যে বাঁশি আসছিল একেবারে ধোয়া কিচ্ছু নেই, যাই হোক, ছেড়ে দিল সব। বললাম শিল্পীর লাইফটা খুব ট্র্যাজেডি লাইফ, আর এগুলো অনেক ত্যাগ করতে হয়, শিক্ষার বিষয় আছে, আর সম্মান করতে হয় কাকে, যিনি ডিরেকশন।
আমি সব জানি বলতে হয় অনেক ক্লাবে বাইরে থেকে যে নাটক পাঠায় সবাই সবাই এ একটা ও একটা, ও একটা। না আরে যিনি ডাইরেক্টর ওনার কথা শুনুন। খারাপ হলে উনি বলবেন, ভালো হলে বলবেন। ঠিক আছে, আমার কথাগুলো খারাপ হলে মানা করবেন, যার বলবেন। যাই হোক, আমি বলতে চাই সংস্থাটা আমাদের কাছাকাছি ছেলেগুলো খুবই ভালো, চোখের সামনে তো দেখি, মাঝে মাঝে যুক্তি বুদ্ধি বা ওরা হেল্প চাই করি। তাই বলবো যে এই দলটা যাতে চলে, এই কুলকুশলী যত বা সবাই আমরা হেল্প করব, আশা করি সবাই আমরা সহযোগিতা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোহাম্মদ আগে তার ক্ষুদ্র বক্তব্য এবং মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের এই ত্রিনয়নী যাত্রা ইউনিটের আর এক কুশলী আমাদের প্রিয় বন্ধু শ্রী কালীপদ মণ্ডলকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত মাননীয় শ্রদ্ধেয় কাকা, দুই কাকা শ্রদ্ধেয় দাদা আছে সঞ্জয় দা, ভাস্কর দা। প্রথমে একটা কথা বলি, আমার কিন্তু যাত্রা জগৎ প্রথম শুরু কিন্তু ভাস্কর দা। উনি কিন্তু প্রথমে আমাকে মঞ্চস্থ করেছেন, এটা কিন্তু আমার সবথেকে বড় পাওয়া। তারপর দিনের পর দিন গড়িয়ে চলেছে। যাও, দাদা দৌলতের যাত্রা জগতে আমি প্রথম অভিনয় করেছি এবং আস্তে আস্তে যাত্রার জন্য মোটামুটি একটা পরিচিত জায়গায় পৌঁছে গেছে। সেটা একমাত্র দাদার জন্য। কাকাও যথেষ্ট হেল্প করেছে আমার, সেটা ভোলার কথা নয় বা নতুন করে কিছু বলা না। তা যাই হোক, ত্রিনয়নী দল প্রথম থেকে আমি ছিলাম, এই 3 বছর পড়ছে, গত 2 বছর হয়েছে। প্রথম বছর ছিলাম, গত বছর যাই অন্য দলে অভিনয় করেছি, থাকতে পারিনি এনাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমরা তো সব বন্ধু, মানে এত অন্তরের বন্ধু আমার। যা গত বছর থাকতে পারিনি কোনো কারণে, এবছর আবার এসে আমি ফিরেছি। এটাই কিন্তু আমার খুব আনন্দ। আশা করব প্রথম বছরের মতো এবছর যেন আমরা সেই দলটাকে আবার ভালোভাবে টেনে নিয়ে যেতে পারি। আশা করব কমের উপর 30 নাইট শো আমরা চাই, কমের উপর 30 নাইট, 30 এর নিচে যেন শো আমরা না করি। এই টার্গেট নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এই ছোট বক্তব্য বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ কালীপদকে, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের ত্রিনয়নী যাত্রা ইউনিটের গত বছরের আর এক কুশলী শ্যামলদা। আসলে আজকে আমরা সবাই যে বক্তব্য দিতে পারি, সবাই যে বক্তব্য যাই করতে পারি সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে আমরা কম বেশি যেটা আছি আজকে একসঙ্গে সবাই কম বেশি ভালো মতো ভালোবাসাবাসি, সেখান থেকে ভুল আমাদের হতেই পারে। হয়তো আমরা ভালো পরিচালনা করতে পারি না, ভালো বলতে পারি না, ভালো অ্যানাউন্সমেন্টে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে খারাপ ভালো যাই হোক, আজকের এই সময়টা যেহেতু আমরা সবাই একসঙ্গে এসেছি, একসঙ্গে সবাই মিলেমিশে প্রত্যেকের কথা কম বেশি আমরা শুনবো, প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের ভালোবাসা আমরা জানবো, সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তা সেই সূত্র ধরে শ্যামলদা আমাদের আগের বছর আমাদের সঙ্গে যাত্রা করেছে, আমাদের আমি বিশ্বাসের ঘরে বীজ ঢেলেছি সেই বইতে, সেই বইয়ের একজন অন্যতম কুশলী সেই শ্যামলদাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলার জন্য।
হ্যালো নমস্কার। ত্রিনয়নী যাত্রা ইউনিটের আজ শুভ মহড়া। সেই শুভ মহড়ায় সবাই সবকিছু বলেছেন। আমি একজন অতি ক্ষুদ্র শিল্পী, তাই বেশি কিছু বলার নেই, শুধু একটা কথা বলার আছে। আজ থেকে কিছু না হলো 35 বছর আগে প্রথম নাটকের পথ চলা, সেটা হলো আমার বন্ধু বরেণ্য ভাস্কর নস্কর মশাই আছেন। একসাথে শুরু করেছিলাম জীবনের প্রথম নাটক আলোর ঠিকানা। সেখান থেকে কয়েকটা বই করতে করতে আমার বন্ধু ভাস্কর এই জগতে রয়ে গেল, আমি আরেক জগতে হারিয়ে গেলাম। আবার বহু বছর পরে আবার এই যাত্রা জগতে ফিরে এলাম। আগামী বছর ত্রিনয়নী যাত্রা ইউনিটে অভিনয় করেছি, এবছরও করব। তাই মা ত্রিনয়নীর কাছে আমার একান্ত কাম্য, মায়ের আশীর্বাদে, জগন্নাথ দেবের আশীর্বাদে যেন এই ত্রিনয়নী যাত্রা সংস্থা খুব সুন্দরভাবে এবছর সুন্দরভাবে অভিনয় করে মানুষকে মন জয় করে এবং বেশ 30 কেন দরকার হলে 40 নাইট গান করে আমরা আমাদের অভিনয় সার্থক করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শ্যামলদাকে তার আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে তার আবেগের কথা, তার উচ্ছ্বাসের কথা, তার ভালো লাগার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেই জন্য শ্যামলদাকে ধন্যবাদ। এখন আমাদের ত্রিনয়নী যাত্রা ইউনিটের প্রতিষ্ঠাতা শ্রী নিতাই মণ্ডল মহাশয় এখানে উপস্থিত হয়েছে। তাকে আমরা ব্যাজ এবং চন্দনের ফোঁটা উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেব। ধন্যবাদ। এখন আমাদের এই অনুষ্ঠানে দু চার কথা শোনাবেন আমাদের এই ত্রিনয়নী যাত্রা ইউনিটের অন্যতম কুশলী শ্রী সুশান্ত মণ্ডল। নমস্কার। আজকে শুভ রথযাত্রার প্রাক্কালে নিতাই মণ্ডল এবং পরি মণ্ডল প্রতিষ্ঠিত ত্রিনয়নী যাত্রা ইউনিট আজ ৩য় বর্ষে পদার্পণ করেছে। এই ৩য় বর্ষে আমরা এই ত্রিনয়নী যে সমস্ত কলা কুশলী আছি, আমার দিদিরা আছেন, বিগত 2 বছর আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আমাদের সঞ্জয় দা, ভাস্কর, গোপাল দা, মোহাম্মদ দা, এরা সুরকার। মোহাম্মদ দার কাছে আমার জীবনের প্রথম থেকে তো নাটক ফাটক করে এসেছি, উনি সুর দিয়েছেন। কিন্তু যাত্রাবতের আমাদের শিক্ষণীয় একজনের নাম না বলেই নয়, উদয় কুমার মণ্ডল, যার হাতে আমরা যাত্রার সূচনাতে বহু যাত্রা করে এসেছি। তার মধ্যে সঞ্জয় দা আছে, ভাস্কর আছে। ভাস্কর তখন ওই যাত্রার হিরো বলতো, সঞ্জয় দা তার পার্শ্ব চরিত্র এবং সুনির্মল। আমরা এই ছেলেগুলো কালীপদ, সমীরণ, মনোজ, আমরা একসঙ্গে বহু যাত্রা করেছি। এই যাবৎ আমরা এই ত্রিনয়নী যাত্রা ইউনিট আমরা ৩য় বর্ষে পদার্পণ করায় এবছর আমরা টার্গেট রাখছি মিনিমাম 40টা নাই যাত্রা যাতে হয়, সেই আশা রেখে, সেই ভরসা রেখে, মানুষ আশা রাখে অনেক, সেই আশা ভরসা রেখে যে সমস্ত কলাকুশলীরা আমরা উপস্থিত হয়েছি, সবাই সবার ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আগামী দিন যাত্রার মধ্যে কত না রকমের কত সমস্যা হয়,
গাড়ি বসাবসি, যাচ্ছি কেউ সামনের সিটে বসবে, কেউ পিছনের সিটে বসবে। অভিনয় করার ক্ষেত্রে কারো একটু খামতি হয়েছে, কেউ একটু বড় কথা বললো, কেউ একটু কেমন লাগলো। আবার আমরা পরের দিন যাত্রা হবে, সবাই আবার বসে বসে সেই গাড়িতে এসে যে যার মতো করে গিয়ে যাত্রা করতে গেছে। একটা মজার ব্যাপার, দারুণ লাগে। কিন্তু যাত্রাটা নিয়ে বিশেষ করে আমরা যারা পুরুষ শিল্পী আছি, আমরা কিন্তু জীবিকার তালে কেউ যাত্রা করি না। এটা একটা শখের নাট্যশালা। যে সমস্ত স্ত্রী চরিত্রে যারা আছেন তাদের তো বা মিউজিক পার্টি, লাইট ম্যান, মাইক ম্যান, এরা তো জীবিকার জন্য করে। তাদের সেই জীবিকাটা বর্তমান করতে আজকালকার বাজারে একটা যাত্রা করতে গেলে দেখা যায় যে মূল্য তারা দেয়, সেই জায়গায় গাড়ি লাইট মাইক করতে গিয়ে দেখা যায় যে অনেক পয়সা যাত্রা দলের যারা যাত্রা প্রযোজক তাদের অনেক ঘাটতি হয়ে যায়। অনেক দিদিদের ক্ষেত্রে পয়সা কমের ক্ষেত্রে গেছে, তারা আবার নিজেরা সেটা সামঞ্জস্য করে নিয়েছেন, চলেছে এইভাবে যাত্রা। তো আগামী বছর, এবছরে আমরা একটা বড় চিন্তা ভাবনা নিয়ে যাত্রা করছি শিল্পীদের নিয়ে। আশা করব সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই চিতাতেই সবশেষ যে একটা বইটার নামকরণও খুব ভালো হয়েছে। আমাদের এই যাত্রার সঞ্জয় সর্দার মহাশয়, তিনি আমাদের এই যাত্রার পথপ্রদর্শক হবেন। আমরা তার যে সমস্ত কায়দা কানুন সে সমস্ত মেনে চলার চেষ্টা করব সবাই। আশা করব উনি ওনার সুনির্দিষ্ট সুচিন্তিত ভাবনা আমাদের শিল্পের মাধ্যমে প্রকাশ ঘটাবেন আমাদের দিয়ে। আশা রাখবো আগামী দিন এই বইটা যাতে একটা বিশাল আকারে ধারণ করে। অনেক দল অনেক বড় বড় আর্টিস্ট নিয়েছে, অনেক কিছু করেছে, করুক, তাতে মন খারাপ করে ঘাবড়িয়ে কোনো লাভ নেই। যখন একটা টিম ওয়ার্ক সঠিকভাবে তাদের সুনির্দিষ্টভাবে একটা যাত্রা কোনো জায়গায় প্রোডাকশনটা ঠিকঠাক ভাবে দিতে পারলেই আগামী দিন কিন্তু খুব সুনামের সঙ্গে এই ত্রিনয়নীর নাম স্বর্ণাক্ষরে করে রয়ে যাবে। আমি আর বেশি কিছু বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সুশান্তকে তার মূল্যবান বক্তব্যের জন্য। সুশান্ত এই বক্তব্যের মাঝে একটা কথা বলে গিয়েছে যে অন্যান্য আমাদের বহু দল আছে, আমাদের পরিচিত আশেপাশে, আমাদের বারুইপুর, জয়নগর, আমাদের সব বন্ধুরা তারা প্রত্যেকে দল করেছে, সেসব দলে কম বেশি আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে। এই যে বলে গেল বড় বড় শিল্পী, ব্যাপারটা বড় বড় শিল্পী হলে কিন্তু সবকিছু হয়। এটা আমার অভিজ্ঞতা বলছি, বড় বড় শিল্পী হলে সবকিছু হয় না, কারণ টোটাল টিম গেম, সবকিছু টোটাল টিম গেম। একটা যাত্রা হোক, নাটক হোক, খেলা হোক, শুধু মেসি থাকলেই কিন্তু আর্জেন্টিনা জিতবে না। টোটাল যদি আর্জেন্টিনা টিম না খেলে, যেমন এবারে কদিন আগে বিশ্বকাপ চলে গেল, পুরো দলটা কিন্তু লাস্ট ফাইনালে গিয়ে হেরে গেল। কেন না, টোটাল একজনের উপর বেস করে তার অন্যান্য প্লেয়ারগুলো কিন্তু অন্যান্য যে স্পেন এত স্পিডি খেলেছে, কিন্তু তাদের প্লেয়ারগুলো কিন্তু খুব যে আহামরি বিরাট বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার তা কিন্তু নয়। কিন্তু তারা শুধুমাত্র টিম গেম খেলে, তারা প্রত্যেকের উপর পাস করে এবং প্রত্যেকের সঙ্গে দেয়া নেয়া করে, তবে কিন্তু একটা দারুণ জায়গায় গিয়েছে এবং তার ফলে কি হয়েছে, তারা বিশ্বকাপ অর্জন করেছে। ছোট দল বড় দল বলে কোনো কথা নেই, এমন দেখা যাচ্ছে মাঝারি মানের প্লেয়ার তারা তাদের নিষ্ঠা, তাদের সহযোগিতা, তাদের অধ্যবসায় দিয়ে তারা এমন জায়গায় অভিনয় করেছে যে সে দলটা খুব ভালো জায়গায়, তাদের গল্প, তাদের অভিনয়, তাদের মিউজিক, তাদের সাউন্ড, সবকিছু টোটাল একটা প্যাকেজ নিয়ে একটা সুন্দর একটা পরিবেশন করেছে। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে সে দল বেশি অভিনয় করতে পারে, তাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম গন্ডগোল, তাদের পরস্পরের সঙ্গে তাদের একত্রীকরণ, তাদের পরস্পরের সঙ্গে দেয়া নেয়া, এই দেয়া নেয়া যদি না থাকে, প্রত্যেকের সঙ্গে অপারেশন যদি না থাকে, তাহলে কিন্তু একটা জিনিস সুষ্ঠুভাবে হয় না, এটা আমার মনে হয়। সেইখানে বড় ছোট ব্যাপারটা সেটা না, আমরা সবাই বড় আর সবাই ছোট, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে আমরা প্রত্যেকেই কম বেশি এখানে যারা অভিনয় করছে, মনে হয় দীর্ঘ 20-25 বছর অভিনয় করছে, হয়তো কেউ বেশি করছে, প্রচুর করে যাওয়া, কেউ হয়তো অল্প করেছে। এই দেয়া নেয়া যদি না থাকে, প্রত্যেকের যদি পারস্পরিকতা না থাকে, প্রত্যেকের মধ্যে যদি
তার পার্টিসিপেন্ট যদি না থাকে, তার যদি আন্তরিকতা না থাকে, সে কিন্তু ভালো জিনিস হয় না। তা আশা করছি আমাদের ত্রিনয়নী যাত্রা নিয়ে সামনে যে বিগত বছরগুলো যাত্রা করে এসেছে সুনামের সঙ্গে, আগে আমি সামনের বছর সেরকম ভাবে সুনামের সঙ্গে করবে। এবং এই শুভক্ষণে আমাদের মধ্যে ত্রিনয়নী যাত্রা ইউনিটের নিবেদক যে আমাদের মনোজ নস্কর আছে, তার কাছ থেকে আমরা দু চার কথা শুনবো। এখানে যারা আছে সবাই আমার বয়স জ্যেষ্ঠ, তাদেরকে আমি প্রণাম জানাই। আমি দলবালি নই, প্রথম বক্তব্য এটাই। আমি দলবালি নই। আপনারা সবাই সহযোগিতা করেন একটা প্রতিষ্ঠাকে বাঁচিয়ে রাখার জন্য, যেটুকুনি করার আমি সেটুকুনি হেল্প করি। আর তাছাড়া আমরা যেভাবে চলেছি, যাত্রা করতে গেলে যে সমস্ত অনেক কিছু ঘটনা হয়, দল চালাতে গেলে কারণ মনে হয়তো দুঃখ দিয়েছি, কাউকে আনন্দ দিয়েছি, এটা দল চালাতে গেলে এটা হয়, বা এটা অভিজ্ঞতা আগে আমার ছিল না। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে অভিজ্ঞতাটাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমার সমস্ত শিল্পীদের কাছে অনুরোধ, পথ চলতে গেলে যেমন আমরা হোঁচট খাই, একটা দল চালাতে গেলে কারোর মনে কষ্ট দিয়ে থাকতে পারি, কারোর দুঃখ দিয়ে থাকতে পারি, বা কাউকে বড় কথা বলে ফেলতে পারি। তো এটা মানে কিছু মনে না করে তারা যেন নিজের ভাই বা দাদা যাদের সম্পর্কে বন্ধুর মতো করে ক্ষমা করে দেয়। এবং আমরা আজকের এই অনুষ্ঠানে শুভ মুহূর্তে সবার কাছে আমার অনুরোধ, আমার যারা শিল্পী আমার দলে আছে বা থাকবেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রোডাকশনটা ভালো জায়গায় নিয়ে যাব, এটাই আমি সবার কাছে অনুরোধ করছি। আর যেটা আবারও বলছি, এই রিহার্সাল চলাকালীন বা শো চলাকালীন অনেক সময় নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেগুলো যদি আমি ভুল করে থাকি তোমরাও বলবে, বা তোমরা ভুল করলে আমি বলবো। এটা সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে আমরা মিটিয়ে নেব, যাতে এই জিনিসটা বড় না হয়। দেখুন, একটা প্রতিষ্ঠা ভাঙতে 2 মিনিট সময় লাগে না, কিন্তু একটা গড়তে বহু সময় লাগে। তাই সবার কাছে অনুরোধ, আমরা সবাই মিলেমিশে বন্ধুর মতো একসাথে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মনোজ নস্করকে। এবারে আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ দেবের পুণ্যযাত্রায় শ্রী তারামা, শ্রী ত্রিনয়নীর আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু হলো। 1433 সালের যাত্রা আমাদের চিতাতেই সবশেষ এই পালা নিয়ে। সেই পালায় যে দল আমাদের ত্রিনয়নী যাত্রা নিয়ে, সেই দলের প্রযোজক সমীরণ মণ্ডল, তার কাছ থেকে আমরা দু চার কথা শুনবো। বিগত 2 বছর আমাদের প্রযোজনা করেছে 2টি যাত্রা, সুনামের সঙ্গে আমাদের যাত্রা চলেছে, এবং এবছরও যাত্রা হবে আমাদের আজকের এই শুভ মুহূর্তে চিতাতে সবশেষ সেই পালা সম্বন্ধে এবং তার আগের অভিজ্ঞতা আমাদেরকে আজকের এই শুভক্ষণে তার শেয়ার করবেন, এবং তার কিছু কথা আমরা শুনব। হ্যালো, নমস্কার। আজকে এই শুভ দিনে উপস্থিত যারা হয়েছেন সকলকে জানাই আমার সশস্ত্র প্রণাম, ভালোবাসা। আজকের আমার বলার কিছু নেই, আমাদের সবাই ওই একই কথাই বলেছে। আমি চাই ত্রিনয়নী মা তারা এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা 1433 এবং 34 বঙ্গাব্দে আমার টার্গেট, আমরা প্রথম বছর যেটা টার্গেট নিয়ে এগিয়েছিলাম, আমরা শেষ পর্যন্ত 65 নাইট শো করেছি। আমার ইচ্ছা এবং আমাদের যে সমস্ত কলা কৌশলী আছে, আমি তো মনে করি না আমরা তো যাত্রা জগতে একেবারেই নতুন। এই দল চালানো বা দলের সঙ্গে চলাফেরা আমার কিছুই আমি জানি না। আমার বন্ধু বিশেষ করে মনোজ সবটাই বেশি দেখাশোনা করে, এবং এই দলটা প্রযোজক বলে আমি এটা কেউ নয়, আমরা সবাই, বিশেষ করে আমরা এখানে যে 6টা ছেলে আছি,
আমি আছি, সুনির্মল আছে, সুশান্ত আছে, কালীপদ আছে, মনোজ আছে, কালীপদ আছে, বা আমাদের শ্যামলদা আছে। এরা সবাই কিন্তু এই যাত্রা দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এবং আশা করি করবে। কারণ এই যাত্রা দলে আমরা জানি তাদের সংসার আছে, সবকিছু আছে, কিছু অন্তত সহযোগিতা পয়সা করি দেওয়া উচিত। কিন্তু আমরা এই যাত্রা দলটা নিয়ে যেতে অনেকের অনেক সময় আমরা পয়সা দিতে পারি, বা যেখানে হয়েছে বেশি তাদেরকে দিয়েছি। অনেক দিদিদের অনেক সময় পয়সা যেখানে বেশি হয়েছে দিয়েছি, যেখানে কম হয়েছে দিতে পারি। কারণ আপনারা জানেন যে অ্যামেচার টিমটা এমনই একটা টিম, যতই ভালো যাত্রা করুক না কেন, একটাই কথাবার্তা পার্টিদের মধ্যে থাকে যে অ্যামেচার টিম কত দেবো ভাই, 22,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, 25,000, 30,000। এই যেমন গত বছর আমার একটা টিম বলছে ভাই 22,000 টাকা দেবো, করতে পারবে? আমি বলছি 22,000 টাকা করতে পারবো না, এটা আমাদের শিবপুরের একটা পার্টি, আমার মিনিমাম 25,000 টাকা দিতে হবে, আমার 33,300 টাকা আমাদের হচ্ছে ভাঙতি। যদি সঠিকভাবে দিই তবুও আমি বলেছি 25,000 টাকার এক পয়সা কমতে পারবো না, কারণ আমাদের যাত্রাটা ওখানে ভাঙার জন্য 18,000 টাকা একজন যাত্রা করেছে। ওটা গেল। গত বছর ঢোসায় একটা শো হয়েছে, সেখানে আমাদের যাত্রাটাকে ক্যান্সেল করার জন্য সেখানে আমাদের সঙ্গে কন্টাক্ট হয়েছে 33,000 টাকা, সেখানে হয়েছে 28,000 টাকায় তারা শো করেছে। প্রত্যেক আসরে যদি আমরা এইভাবে আমাদের ঘাটতি হয় তাহলে আমরা চালাবো কি করে? কারণ আমরা যারা এখানে টিমটা করেছি আমরা কিন্তু শখে করেছি, আমরা ব্যবসা করার জন্য কিন্তু টিম করিনি। এটা আমরা আমাদের প্রথম দল, আমি প্রথম যাত্রায় ঢুকেছিলাম নিউ পঞ্চানন যাত্রা ইউনিট, আমাদের গুরুদেব হিসাবে উদয়দা আছে, আমাদের ভাস্করদা আছে, সঞ্জয়দা আছে, এদের হাত ধরে যাত্রা করেছি। তা সেই যে দলটা তখন এত বড় জায়গায় যায়নি, তখন আমরা লোকাল দুটো একটা শো করতাম। কিন্তু এখন আমরা সেটা একটু বাইরে গিয়ে দেখেছি যে যাত্রার মধ্যে আমার বন্ধু মনোজ যেটা বললো, অনেক ভুল ভ্রান্তি অনেক হয়, আবার এর মধ্যে নিজেদের মধ্যে অনেক লবিও হয়। কেউ একটু যদি ভালো অভিনয় করে সেখানেও হিংসা আছে, কেউ যদি ভালো গান গায় সেখানেও হিংসা আছে। আমি দেখেছি, এটা আমি উপলব্ধি করেছি এই 2 বছর 3 বছরের মধ্যে। তবে এইগুলো আমার মনে হয় এগুলো থাকা উচিত নয়, কারণ যার মধ্যে প্রতিভা আছে, লুকিয়ে আছে, তার সঙ্গে যদি সহযোগিতা করা যায় সে কিন্তু একটু বড় জায়গায় যেতে পারে। এটা অনেকের সহ্য হয়, অনেকের হয় না। কেউ যদি একটা আসরে একটা পুরস্কার পায় আর যে আমার উপরে যে আছে সে হয়তো পেল না, সেটা তার মধ্যে আবার হিংসা হয় যে ও পেল আমি পেলাম না। এই যে জিনিসগুলো আমি বিগত দিনে দেখেছি যে এই জিনিসগুলো ঠিক নয়। আমার বন্ধু বলেছে যে চলতি পথে যদি কোনো ভুল ভ্রান্তি এটা সেটা দল চালাতে গেলে বহুত সমস্যা, বহুত, সেটা আমি অন্তত আমি এগুলো জানতাম না, তবে জানলে হয়তো আমি তখন নামতাম না যে জিনিসগুলো হয়। তবে তবুও আমরা একটা সুনামের সহিত যাত্রা চলেছে, হয়েছে, আমরা করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। আমারও টার্গেট এবছর আমরা যে 65 নাইট শো হয়েছে, ওই 65 নাইট শো কিন্তু পেরিয়ে যাব, একটা শো হলেও বেশি আমরা করব, এটা আমাদের টার্গেট। আপনাদের কাছে আমাদের আশীর্বাদ করবেন আপনারা আমাদেরকে, আমরা যেন এই টার্গেটটা উত্তীর্ণ করতে পারি। কারণ আমরা বহু দল দেখেছি, অনেক কম্পিটিশনে গেছি, যেমন আমরা অন্ধকারের অধীশ্বর পুরো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আমরা 6 জায়গায় শো করেছি। 6 জায়গার মধ্যে 5 জায়গায় কিন্তু ফার্স্ট পুরস্কার পেয়েছি, এক জায়গায় একটা লবি হয়েছে, যারা আমাদের মানে 5 নম্বর হয়েছে তাদেরকে করেছে ফার্স্ট, আর আমরা হয়েছি সেকেন্ড। এটা নিয়ে কিন্তু আমরা বিচারকদের সঙ্গে আমার বিশাল ফাইট হয়েছিল, ওরা কোনো উত্তর দিতে পারে। ওদের প্রশ্ন কি ছিল, একটা বইয়ে 3টে যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে কি করে এরা ফার্স্ট পুরস্কার পায়? যারা এর আগে বিচার করেছে তারা সব ভুল, এরা কিচ্ছু জানে না। আমি বলতে চেয়েছিলাম তখন যে বইয়ের ঘটনা অনুযায়ী তার এইটা হলো কেন, এটাকে আপনার প্রথম বিচার করতে হবে। ধর্ষণ আজকের নয়, এটা হচ্ছে পুরাণে ছিল, মহাভারতে ছিল, রামায়ণে ছিল, তাহলে কেন হয়েছে আর আজকের কেন হচ্ছে সেটা কিন্তু আপনাদের বিচার করতে হবে। সেই জন্য আমাদের সেখানে সেকেন্ড প্রাইজ দিয়েছে এবং যারা 5 নম্বর হয়েছে তাদেরকে ফার্স্ট করেছে। এই রকম লবিবাজি প্রচুর প্রচুর আছে। এই যেমন গত বছরে এই বিবাহ কি বলে
বিভাস দাস একটা দল কম্পিটিশনে গেছিল, উনি বিচারক ছিল, আমাদের একদম ধরে ধরে আমাদেরকে হারিয়েছে। আমাদের সঙ্গে পরে বসা হয়েছিল, আমাদের সঙ্গে বসেছিল, কিন্তু আমাদের সঙ্গে উত্তর দিয়ে উঠতে পারে কোন পয়েন্টে আমাদের হারানো হয়েছে। পয়েন্টটা কি? একটা পয়েন্ট 4 ভাগের 1 ভাগ আমাদের কম। আমরা বলেছিলাম যে দাদা এত বড় বিচারক আমার জীবনে মনে হয় এই প্রথম শুনলাম এবং দেখলাম। একটা নাম্বারকে 4 ভাগ করে যেটা কম সেই 1 ভাগ কম আমাদের। সেই জন্য আমরা সেখানে থার্ড হয়েছি, যে টিমটা আমাদের ফার্স্ট হয়। তাহলে এই রকম লবিবাজি প্রচুর জায়গায় হয় দেখেছি। যাই হোক, আমরা এবারে টার্গেট করেছি কম্পিটিশনে যাব না, কারণ কম্পিটিশনে গেলে লস ছাড়া লাভ হয় না, আর ভালো টিম খারাপ করে দেয়, নষ্ট করে দেয়, যার জন্য আমাদের এগুলো ভালো লাগে না, করবো না। যাই হোক, আমরা কম্পিটিশন না করলেও টিম যদি ভালো থাকে অবশ্যই আমাদের শো হবে। আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি আগামী বছর যেভাবে করেছি। আর অঞ্জুদি আমাদের একটা কথা বললো যে এবছর আমি থাকতে পারিনি বা আমাদের গলায় একটু লিড হয়ে গেছে। আমাদের সত্যি কথা বলি, আমাদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। আমাদের মধ্যে এই দলটার পিছনে প্রতিনিয়ত ইয়ে চলছে, কিভাবে বিনয়নীটা বন্ধ করে দেওয়া যায়, প্রতিনিয়ত চলছে। তা সেই জন্য আমরাও কিন্তু লেগেছি যে কোনো ভাবে এই দলটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেক ছেলে হয়তো গত বছর দেখেছেন, এবছর তারা নেই। কেন নেই? তাদেরকে আমরা বলেছিলাম যা হয়েছে এবছর সবাই মিলে, এই যেমন আমাদের কালীবাবা বললেন, কালীবাবা আমাদের খুব নিকট বন্ধু বলি, দাদা বলি, আমাদের আত্মীয় কাছের লোক, কিন্তু কোনো ভুল বোঝাবুঝির জন্য চলে গেছে। এবছর বললাম কালীবাবা যা হয়েছে চলো আমরা একসঙ্গে লাগি, কারণ আমরা জানি বারাইপুর থেকে কাকদ্বীপ পর্যন্ত যতগুলো দল আছে আমি দেখেছি তো গত বছরে, এই ছেলেগুলো যদি দাঁড়ায় এদের পাশে দাঁড়ানো অনেক শক্তের ব্যাপার আছে, এটা আমরা দেখেছি। যদি তাই না হতো তাহলে অন্ধকারের অধীশ্বর কিন্তু 65 নাইটে তারা 6 জায়গায় গেছে, 6 জায়গায় ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারত না। নির্মল বাবু একটা কথা বলেছে যে খেলোয়াড় যারা খেলে মাঝ মাঠে খেলে বা খেলে বল যদি পাসিং না হয় সে কিন্তু যত বড় খেলোয়াড় হোক সে কিন্তু খেলতে পারে না। তা আমাদের মধ্যে অনেকে আছে যে ওই নেতাটা থাকলে ভালো হয়, ওই অভিনেতা মনে হয় দলটা এগিয়ে নিয়ে যায়, এটা আমরা অনেকে ভাবি, কিন্তু ভুল। সেই অভিনেতা আবার দেখবে এমন এমন জায়গায় গিয়ে এমন ফ্লপ খেয়ে যায়, এমন গোল খেয়ে যায়, সে ওটার ক্ষমতা থাকে না। আমরা দেখেছি তার প্রমাণ আমাদের মধ্যে আছে, আমাদের গত বছরে সে প্রমাণ আমরা পেয়েছি। যে সুনামে সেই 65 নাইট শো হয়েছে, সে গত বছর 2টো নাইট শো করতে পারে, কেন করতে পারে? তার তো কারণ আছে। তাহলে সেই জায়গাটা, এই মনের মধ্যে যে আত্ম অহংকার যে আমি সব, আমি না থাকলে চলবে না, আমি না থাকলে ওখানে পুরস্কার আনতে পারবে না। আমরা গত বছরে প্রতিজ্ঞা করেছিলাম যে তারা নাই থাকুক, আমরা যে কোনো জায়গা থেকে একটা পুরস্কার এনে আমরা দেখাবো যে আমরা পারি, তুমি না থাকলে আমরা পারি। এটা কিন্তু আমরা দেখাতে চেয়েছি বা দেখিয়েছি। তাই সেই জন্য আমরা বলবো আমাদের যে কটা ছেলে আছে, যে কজন আছে, আমি মনে করি তারা বাঘের বাচ্চা। এদের পাশে দাঁড়িয়ে অভিনয় করা অনেক টাফ ব্যাপার আছে। আমরা একটা বই করেছি এবারে 6 দিনে রিহার্সাল করে এক জায়গাটা বই করেছি, 6 দিন রিহার্সাল করে বই করেছি এবং সেটা খুব সুনামে সহিত হয়েছে। যাই হোক, এখন আমরা অনেক আলোচনা হলো, আপনারা আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি বা চলতে পথে আপনাদের সঙ্গে যদি খারাপ ব্যবহারও করে থাকি, যে সমস্ত কলা কৌশলী আছে, দিদিরা আছে, আপনারা আমাদের ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ ভুল হয়তো হতেই পারে। কারণ আপনি তো জানেন, বিশেষ করে অঞ্জুদি বলো, লীনাদি বলো বা আরো যারা আছে সবাই জানেন, ওই গাড়িতে উঠতে, গাড়িতে যেতে, কে কোন সিটে বসবে সেটাও সমস্যা, অনেক কিছু সমস্যা হয়। যদি হয়তো রাগান্বিত ভাবে কোনোদিন কোনো কথা বলি, কারণ সব সময় সব কথা সহ্য করতে পারি না, অনেক সময় হয়তো বলে ফেলে দিই, সেটা কিন্তু আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আজকের এবার অন্য জগতে আমরা যাব, অনেকক্ষণ বক্তব্য চলছে, একটু গান বাজনা হবে। যাই হোক, আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আরেকবার ত্রিনয়নীর পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক প্রণাম, ভালোবাসা জানাই এবং আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে আমরা যেন এই দলটা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ, নমস্কার। যদি ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ শ্রমিককে আন্তরিক ধন্যবাদ। এবারে আমাদের
আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের শ্রী সঞ্জয় নস্কর, তার কাছ থেকে আমরা তার মূল্যবান বক্তব্য শুনবো এবং আজকে আমাদের এই তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে আমাদের এই বক্তব্য পর্ব শেষ হবে। আজকে শুভ মহরতের প্রথম পর্ব দুপুরবেলা আমাদের পুরো পাঠের মধ্যে দিয়ে শেষ হয়েছে। তারপরে দ্বিতীয় পর্ব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে আমাদের 1433 সালের আকর্ষণীয় যাত্রাপালা চিরাতে সব শেষে শুভ মহরত শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠানের শেষের পর্বে আমরা চলে আসছি। আমাদের সভাপতি অনুষ্ঠানের সঞ্জয় দা কিছু বলবে। সঞ্জয় দার কাছে মাইক তুলে দিচ্ছি, কিছু বলার জন্য প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। প্রথমেই নমস্কার, ভালোবাসা জানাই ত্রিনয়নী যাত্রা ইউনিটের সমস্ত কলা কৌশলী এবং যারা যাত্রা অভিনয় করছেন না, অর্থাৎ স্টেজের পিছন থেকে যারা সহযোগিতা করে যাত্রা অভিনয়কে চূড়ান্ত সাফল্যে পৌঁছে দেয়, সেই সমস্ত লাইটম্যান, মিউজিশিয়ান, সুরকার থেকে শুরু করে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই যাত্রার যিনি প্রতিষ্ঠাতা সম্মানীয় আমাদের নিতাই দা এবং যে প্রযোজক, তরুণ প্রযোজক সমীরণ মণ্ডল এবং মনোজ নস্কর, এনারা যে গত 1431 সালে এই রকম জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রার দিনে যে আমি অন্ধকারে অদৃশ্য নিয়ে পথ চলা শুরু করেছিল, তারপরে প্রযোজনা ছিল বিশ্বাসের ঘরে বীজ ঢেলেছি। এই যে একের পর এক নাটক অর্থাৎ যাত্রা পালা সুনামের সহিত মঞ্চস্থ করে চারিদিকে একটা নাম ছড়িয়ে পড়েছিল যে মমরেশ্বর নামক জায়গায় একটা ত্রিনয়নী যাত্রা ইউনিট, নতুন যাত্রা দল প্রতিষ্ঠিত হয়েছে, যারা সুনামের সঙ্গে বিভিন্ন স্টেজে অভিনয় করেছে এবং সে বছরে সম্ভবত 65 নাইট তার শো করেছিল। আমি নিজে দেখেছি কি অদ্ভুত অভিনয়, প্রত্যেকের পারফরম্যান্স, কেউ কাউকে অ্যাক্টিভ জায়গায় ছাড়তে রাজি নয় এবং আমাদের যে সমস্ত দিদিরা দাদা ছিলেন তারাও প্রত্যেকে একেবারে তাদের অভিনয়ে সমস্তটা যেন উজাড় করে দিয়েছিল। আমি ভীষণ ভালো লেগেছিল যে আমাদের এই যে যাত্রা টিমটা এখানে এই গ্রামে এই অঞ্চলে একটা সুনাম চারিদিকে বৃদ্ধি করেছে। এই সমস্ত কলা কৌশলীরা এরা এত সুদক্ষ অভিনয় দেখিয়েছে, সত্যি আমি খুব অভিভূত হয়েছি। আমি এদের সঙ্গে থাকতে পারিনি, কারণ আমি একটা পেশার সঙ্গে যুক্ত আছি, এত সময় দিতে পারবো না, সেজন্য থাকতে পারিনি। তো আমরা একসাথে যখন অভিনয় করতাম, সুনির্মল, আমাদের ভাস্কর মামা যাকে বলি, ভাস্কর বাবু আছেন, সুশান্ত, সমীরণ, কালীপদ, মনোজ, আমাদের আরো বর্ষিয়ান অভিনেতা ছিলেন, যুগলদা বলে একজন ছিলেন, বিমল সরকার ছিলেন। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম উদয়দার নেতৃত্বে, উদয়দার পরিচালনা থেকে, তো যে টিমটা তৈরি হয়েছিল তাতে এত অঞ্চলে যারা আমাদের শো দেখেছিল তারা অভিভূত হয়েছিল যে এইরকম এই বয়সী ছেলেরা যে এত সুন্দরভাবে দক্ষভাবে অভিনয় দেখাতে পারবে, অনেকে ধারণা ছিল না। কি অদ্ভুত অভিনয়! কুরুক্ষেত্রে কাঁধে দুর্যোধন করেছিলাম, আমাদের যে সুশান্ত কি অদ্ভুত অভিনয় করেছিল, মনোজ ভালো করেছিল, সুনির্মল ভালো করেছিল, আমি একটা বিশেষ চরিত্র করেছিলাম কৃষ্ণ, এবং আমাদের বন্ধু বলি, ভাই বলি,
যে বান্টি, যার নাম অভিজিৎ, শুধু অভিনয় করে আমাদের চারিদিকে একটা পৌরাণিক পালা যে গ্রামাঞ্চলে এরা করতে পারে, মঞ্চস্থ করতে পারে, এই সমস্ত 3 ফুট 4 ফুট ছেলেরা কারো মধ্যে ধারণা ছিল না, কিন্তু সেই শো দেখার পরে চারিদিক থেকে আমাদের খবর এসেছিল যে আপনারা একটা শো করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যেটা হয়, আমরা থাকি তো আমাদের মিউজিশিয়ানরা পাওয়া যাবে না, আমরা কিন্তু লাইভ পাবো না। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের দিদিরা জানারা আমাদের সঙ্গে অতপ্রতভাবে থেকে এই অভিনয়টাকে একটা ভালো চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, তাদের অভাবে জন্য আমরা করতে পারি না। তো যাই হোক, আজকের এই পূর্ণ লগ্নে যে পথ চলা শুরু হয়েছে, হতে চলেছে আবার 1433 সালে সেই চিতাতেই সব শেষ। আমাদের দায়িত্ব নিয়েছেন আমাদের সঞ্জয় ভাই, উনি যথেষ্ট ভাবে আপনাদের সহযোগিতা করে সমস্ত শিল্পীদেরকে উনি পরিচালিত করবেন। আপনারা কেউ কখনো কাউকে অবজ্ঞা না করে মাস্টারমশাই এই সম্মানটা আপনারা দেবেন এবং সেই মতো আপনারা অভিনয় প্রদর্শন করবেন। নিশ্চিত করে এবছর সমীর যেমন বলেছেন, সুশান্ত বলেছেন, শ্যামলদা বলেছেন, আমরা অনেক বেশি অভিনয় করব। তো তার জন্য আমি ওদের সবাইকে বলছি, নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ছেড়ে আপনারা প্রাণ খুলে অভিনয় করুন। আমার ভালো লাগছে আমাদের কালীপদ সত্যি একজন বর্তমানে পরিণত একজন শিল্পী, দক্ষ শিল্পী কালীপদ। সেই কালীপদ যে কোনো কারণে গতবার দলে ছিল না, এবারে এসেছে। আমি খুব সন্তুষ্ট হয়েছি যে দলের ওয়েটটা একটু বাড়বে, কারণ কালীপদ একটা কিন্তু কালীপদ ওর কিন্তু একটা বিশেষ চরিত্র ভীষণ ভালোভাবে ওরা রূপদান করতে পারে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এই শিল্পটাকে বাঁচান। আপনারা যারা সঙ্গে আছেন সবাই এই যাত্রা শিল্পের একটা পরিবারের মধ্যে আমরা সবাই পরিবারের মধ্যে ঘাট প্রতিঘাত থাকবে, অভাব অভিযোগ থাকবে, সবকিছু মানে নিয়ে আপনারা এই যাত্রা সংস্কৃতি থেকে বাঁচান। আমাদের গ্রামাঞ্চলে যাত্রা একটা সংস্কৃতি, একটা বড় সংস্কৃতি, এটাকে আপনারা অবশ্যই পরস্পর সহযোগিতা নিয়ে আপনারা রক্ষা করবেন। আর আমাদের সঞ্জয় ভাই এসেছে, ওনার সাথে খুব একটা আলাপ ছিল না, তবে আমি উনি জানতাম। তো উনি ওনার পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে উনি উজাড় করে আপনাদেরকে দেবে। আপনারা সেইভাবে ওনার কথা মতো চলবেন, চলে যাতে এই চিতাতেই সব শেষ এটাই যেন সুন্দরভাবে মঞ্চস্থ হয়। ওই আমি অন্ধকারে অদৃশ্যর কিংবা আমি বিশ্বাসের ঘরে বীজ ঢেলেছি, এই পালা যেন আরো ছাপিয়ে যায়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন এবং আপনাদের এই দলের এই তৃণমূল দলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আমাদের সভাপতি মাননীয় সঞ্জয় দাকে তার এই মূল্যবান বক্তব্যের জন্য। যদিও সভাপতির বক্তব্যের পরে আর বক্তব্য থাকে না, অনুষ্ঠানের প্রায় শেষ হয়ে যায়, তবুও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আর একটু লেট হয়ে গিয়েছে যে কোনো কারণে। ধনঞ্জয় ভাই ও এসেছে, ওকে বরণ করে নিয়েছি। তার সাথে সাথে ধনঞ্জয়ের কাছ থেকে আমরা দু এক কথা শুনবো, ধনঞ্জয়ের কাছ থেকে আমরা দু চার কথা শুনবো। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সভাপতির ভাষণের পরে মানে এটা অনুষ্ঠানের শেষ থাকে অনুষ্ঠানে, কিন্তু তবুও তারপরে সরি ফর ইন্টারাপশন একটা প্যাকেট দিয়ে নিলাম। ওই জন্য না ওটা আমাদের যেহেতু সবাই একসাথে নিজেদের ওটা ধনঞ্জয়কে বরণ করে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। এখন ধনঞ্জয়ের কাছ থেকে আমরা আমাদের যাত্রা সম্বন্ধে দু চার কথা শুনবো। আমাদের প্রায় অনুষ্ঠান যদিও ঘোষণা করে দিয়েছিলাম যে আমাদের সঞ্জয় দা তার বক্তব্য শেষ করবে, তার মধ্যেই আমাদের বক্তব্য শেষ হবে। তবু সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ধনঞ্জয়ের কাছ থেকে আমরা কথা শুনতে চাই। হ্যালো, নমস্কার। উপস্থিত শুধু যাত্রাপ্রেমী দর্শক মন্ডলী এবং
আজকের অনুষ্ঠানের সভাপতি, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। যাত্রা একটি শিল্প, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেমন আমাদের সবার, সাথে সাথে সুস্থ সংস্কৃতি পরিবেশন করাটাই আমাদের একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি যদিও সেইভাবে যাত্রার সঙ্গে যুক্ত নই, তবুও ভালো লাগে যাত্রাকে, তাই আমি যাত্রার বিভিন্ন জায়গায় যাত্রা শুনতে যাই। এবং আমি অন্ধকারে হরিশ্বর যাত্রা পড়া দেখেছিলাম, যাই হোক গত বছর আমার সেইভাবে সৌভাগ্য হয়নি। গত বছরের যে বই আমি বিশ্বাসের ঘরে বীজ ঢেলেছি, বইটা দেখার সৌভাগ্য হয়নি। এবছর যে বই দেখতে পাচ্ছি চিতাতেই সব শেষ, ইচ্ছা আছে আমি কোথাও যদি আমন্ত্রণ করে অবশ্যই কোথাও যাত্রা শুনতে যাবো ওদের সাথে। যেহেতু আমি যাত্রা শিল্পের সঙ্গে জড়িয়ে না থাকলেও যাত্রাকে প্রচন্ড ভালোবাসি আন্তরিকভাবে, আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার আমাদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। আর এই ত্রিনয়নী যাত্রা ইউনিট শুধু একটা নাম নয়, এর সঙ্গে অনেক আবেগ, ভালোবাসা, অবশ্যই বিশ্বাস জড়িয়ে আছে। গত বছর যেভাবে কালীপদদা থেকে বেরিয়ে অভিজিৎ রায় বেরিয়ে গিয়েছিল আমি জানি, এবছর আবার কালীপদদা এই দলে ফিরে এসেছে, দল আরো সমৃদ্ধ হবে আমি আশা রাখছি। সাথে সাথে সঞ্জয় বাবু যিনি নির্দেশনার দায়িত্ব নিয়েছেন শুনলাম, তিনি নিশ্চয়ই একটা ভালো প্রোডাকশন করবেন, এই আশা এই ভরসা আমি রাখছি। সাথে সাথে এখানে যারা দক্ষ অভিনেতা হিসাবে বিভিন্ন দিন অভিনয় করছেন, বিশেষ করে সুনীল মল্লা, সুশান্ত বাবু এবং সমীরণ দা, মনোজ দা, কালীপদ বাবু, সবাই এখানে দক্ষ অভিনেতা আমি দেখতে পাচ্ছি, সবাই বসে আছেন। অসাধারণ অভিনয় হোক আগামী দিনে। এই যাত্রার আরো দীর্ঘায়ু কামনা করে এতদ অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রইল, আপনারা এই দলের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখুন। এটা আমাদেরই এলাকার দল, আমাদের সম্মান এদের সাথে জড়িয়ে রয়েছে। আমরা আশা করব এই যাত্রার আরো সমৃদ্ধি কামনা হোক, আরো এগিয়ে চলুক দুরন্ত গতিতে। এই ত্রিনয়নী দল যেন আবার সুনাম অর্জন করতে পারে, সেই আশা সেই আকাঙ্ক্ষা জানিয়ে সবাইকে আবারও এই শুভ উল্টো রথযাত্রার প্রাককালে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, একটা কথা বলতে আমি ভুলে গেছি। আমি কতগুলো ক্লাবে প্রীতিমূলক অনুষ্ঠানে যোগ দিই বা অভিনয় টুকটাই করি একটা, কিন্তু এইরকম যে শুভ রথযাত্রায় উপলক্ষে যাত্রা মহড়া অফিসে যে ক্রিয়াকাণ্ডগুলো আমি দেখছি, আমি অনেক ক্লাবের সাথে যুক্ত আছি, যেমন চাম্পাহাটি রায়পুরের ক্লাবের সঙ্গে আছি, বাড়িপুরে একটা ভালো গ্রুপের সাথে আছি, কাছাকাছি সূর্যপুরেও আছি এবং আরো এক জায়গায় আছি। কিন্তু এখানে যে চিৎপুর জগতের রঙে ঢঙে রীতিতে নীতিতে যে বই পূজা অনুষ্ঠিত হয়, আমি দেখিনি এই সমস্ত লোকাল ক্লাবগুলো কি সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে, যেভাবে নটরাজ বাবা নটরাজের আশীর্বাদ নিয়ে যেভাবে বই পূজা করা হয়, ঠিক সমস্ত রকম রীতিনীতি মেনে এখানে পুজোটা হয়। আমি খুব ভালো লাগে। পরিবেশ না তৈরি করলে বা যে কোনো জিনিসে যে কোনো শুভারম্ভ কাজে যেগুলো প্রয়োজন, সেটা একমাত্র এই ত্রিনয়নী ক্লাবে আমি দেখেছি। এত অঞ্চলে যত ক্লাব আছে, এত অঞ্চলে যারা যাত্রা যাত্রা করে বিভিন্ন গ্রুপে, এইভাবে সুন্দরভাবে সুসজ্জিতভাবে রীতিনীতি মেনে কেউ কখনো করেনি। তার জন্য যাত্রা সমস্ত প্রযোজক, কলা কুশলী সমস্ত সবাইকে আমি আমার অন্তরের ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয় দাকে। তবে সঞ্জয় দাকে একটা কথা বলে রাখি, সঞ্জয় দাদা যে কোনো জিনিস নিজের অন্তর থেকে সবকিছু করতে হয়। ওই করছি করবো বা এটা যা হোক করার দরকার করে রাখবো, সেটা করলে কিন্তু কোনো যে কোনো জিনিস হোক সেটা কিন্তু হয় না। যদি মন থেকে সেটা চেষ্টা করা হয়, পারফেক্টলি কোনো জিনিস করা যায় না, কিন্তু যদি মনে করা যায় যদি যে ভালো করে চেষ্টা করি যে একটা কিছু যদি করা যায়, করছি করবো বা করতে হবে যাও একটা কিছু, সেরকম ব্যাপার অনেক জায়গাতেই করে, এটা ঠিক বলেছে। কিন্তু যে কোনো জিনিস যখন মনের অন্তর থেকে করার চেষ্টা করা হয়, হয়তো পুরোপুরি হয়তো 100% করা যায় না, হয়তো দেখা যাচ্ছে যে আমি হয়তো কিছু চেষ্টা করছি সেটা হয়তো 50% দিতে পারবো, কিন্তু এই যে চেষ্টাটা যদি থাকে না, সেই জিনিসটা দেখবে যে কোনো জায়গায় তার মধ্যে একটা আন্তরিকতা থাকে। এবং আমাদের ত্রিনয়নী
3 বছর ধরে হচ্ছে এটা জানি না, অন্যান্য মহরতে আমরা বেশি প্রথম থেকে থাকতে পারি, কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করি যে একটা কিছু হয়তো ঠিকঠাক মতো করতে পারি, সেটা কতটা সঠিক হয় জানি না। যাই হোক, সঞ্জয় দাকে জন্য ধন্যবাদ। আর তার মাঝখানে আরেকটা কথা বলি, এই যে কিছু আগে বললো যে আমাদের যাত্রাপালা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়, যারা বক্তব্য রেখেছেন বক্তারা, তাদের মাঝখান থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে যাত্রা দল, যাত্রা লোক শিক্ষা হয়, যাত্রা যারা মানুষরা করে কিন্তু ভালো, একবার অশিক্ষিত মানুষ নয়, প্রত্যেকে কিন্তু কম বেশি শিক্ষিত মানুষ যাত্রা করে, যাত্রা দেখে, যাত্রা শুনে বা যাত্রার সঙ্গে জড়িত। কিন্তু সব থেকে সমস্যার বিষয় হচ্ছে কি, যে যাত্রা করতে গিয়ে দেখা যায় একটা ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা একটু কিছু যাত্রা করলে মনে হয় যেন আমি একটা বড় কিছু হয়ে গেছি। আরে বাবা, অহংকার থাকলে কোনো জিনিস হয় না। আমি একটা বিরাট কিছু করছি, বিরাট কিছু করতে পারবো, এর ব্যাপার না। আমি করতে পারি, হয়তো আমাদের কেউ ভালো করতে পারবে, আমি তার থেকে ভালো করতে পারি, বা আমার সমস্যা হচ্ছে আমি অন্যজনের কাছ থেকে হেল্প চাইতে পারি, কিন্তু আমি বিরাট কিছু হয়ে গেছি, এটা কত বড় অভিনেতা আপনার তার ফল্ট হবে। নাম আমি বলতে যাচ্ছি না, এমন অভিনেতা রয়েছে তার বিশাল বড় বড় করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখেছি যেগুলো হয়তো আমাদের ধরা উচিত নয় বা ধরতে পারি না, তারও সমস্যা হয়েছে বা তাদেরও সমস্যা হয়েছে। কিন্তু সেখানকার ওই জন্য সবকিছু গর্ব করা ভালো, কিন্তু গর্বটা নিয়ে অতি গর্ব করতে গেলে সমস্যা হয়ে যায়। আর যাত্রা দলে বিশেষ করে আমরা একটা ব্যাপার রয়েছে, শিক্ষিত অভিনেতা অভিনেত্রী থাকলেও তাদের মধ্যে একটা ইগো কাজ করে, যে একটু কাঠি দিয়ে যদি অন্য দলকে একটু যদি সমস্যায় ফেলে, আরে বাবা আমরা সবাই এক অভিনেতা অভিনেত্রী, হয়তো কেউ ভালো কেউ খারাপ, কিন্তু কে ভালো পাচ্ছে কে খারাপ পাচ্ছে বা কাউকে সরিয়ে দিয়ে অন্য কিছু করা যাচ্ছে, মাথায় এত পেঁয়াজ এত এটা যাত্রা জগতে যারা পারে মানে পুরোপুরি ঢুকেছে তারা ছাড়া বাইরে লোকরা বুঝতে পারবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে অন্যকে দাবিয়ে দিয়ে, যেমন আমাদের ত্রিনয়নী যাত্রা কমিটিকে আগের বছর বহুভাবে বহু রকম ভাবে চেষ্টা করেছে এবং বহু দিক থেকে, কি মিউজিশিয়ান, কি লাইটম্যান, কি অভিনেতা অভিনেত্রী সবাইকে ট্র্যাপ করে একটা সমস্যা করতে চেয়েছিল যে করতে দেব না, যেহেতু আগের বছরটা ভালো করেছে পরের বছর আমরা করতে দেব না। কিন্তু যাই হোক, ঠাকুরের আশীর্বাদে শ্রী জগন্নাথ দেব, শ্রী পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং আমাদের সবার উপরে আমাদের মা ত্রিনয়নী, তাদের সবার আশীর্বাদে আমরা যাত্রা কম বেশি করতে পেরেছি। এবং যাত্রায় কম বেশি সব মানুষ যখন একই রকম একই জায়গায় থাকে কম বেশি সমস্যা হতেই পারে, এবং সেটা হয় এক বাড়িতে থাকলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয় না, কোনো কিছু বিষয় নিয়ে সমস্যা। এতগুলো লোক যখন একসঙ্গে থাকে তখন কিছুটা সমস্যা হতেই পারে, আবার সেটাকে সবাই মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি বা চলবো, সেই কথাগুলো বলে এবং আগামী দিন আমরা সবাই ভালো থাকবো, সবাই সুখে থাকবো, যে যেখানে থাকি না কেন প্রত্যেকের মঙ্গল কামনায় আমাদের আগামী দিনগুলো ভালো হবে, সুস্থ জীবন আমরা যাপন করবো, সুস্থ অভিনয় করবো, সুস্থভাবে মানুষের সঙ্গে চলবো এবং সবার আশীর্বাদে আমরা এগিয়ে যাবো। এই নিয়ে আজকের আমাদের বক্তব্য পর্ব শেষ করছি। আজকের আমাদের বক্তব্য পর্ব এখানে শেষ হচ্ছে। একই বন্ধনে জড়ালে কোন রক্তিম পলাশের স্বপ্ন, মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী তোমায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো তরুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো তরুঞ্জে, জানি সেই সুরে মন মন ভরালে বন্ধু এই সুন্দর স্বর্ণালী তোমায়, একই বন্ধনে জড়ালে বন্ধু। ধন্যবাদ। আরে ভালো মন্দ নিয়েই তো আমরা সবকিছু। এবারে আমাদের লীনাদি মঞ্চে যে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মঞ্চে যে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার সাথে, আজ মঞ্চে যে আমি হারিয়ে
হারিয়ে যাব তোমার সাথে। না, হিন্দি গাইতে হবে না। ও পাখি আজ তুই যাস নে চলে। ও পাখি আজ তুই যাস নে চলে, একটু দাঁড়া শোন কথা শোন, কেউ তো আমার নেই বন্ধু সুজন। ও পাখি আজ তুই যাস নে চলে, একটু দাঁড়া শোন কথা শোন, কেউ তো আমার নেই বন্ধু সুজন, কেউ তো আমার নেই বন্ধু সুজন, কেউ তো আমার নেই বন্ধু সুজন। ধন্যবাদ। এখন আমাদের প্রযোজক সমীর কাছ থেকে 2-4 লাইন গান শুনি, তারপরে চলে কি গান শোনাবো বলো ও সুচরিতা চলা। ইন্দিমন্ত নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসাম, এক আনন্দ আসাম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম,